নমস্কার, আমরা এখন আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর তরুণ মণ্ডল, অর্থাৎ চিকিৎসক তরুণ মণ্ডল, যিনি একটা সময় সাংসদ ছিলেন। নমস্কার। তিনি কিন্তু আমাদের সঙ্গে এসেছেন। তিনি এসইউসিআই দলের তরফ থেকেই সাংসদ হয়েছিলেন এবং পুরো 5 বছরের সাংসদ যে সময়কালটা তিনি কিন্তু পুরোটাই কাটিয়েছেন সাংসদ হিসেবেই কাজকর্ম করেছেন। 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে আমরা জানতে চাইবো যে একটি বামপন্থী দল হিসেবে তিনি কি ভাবছেন, যে বামপন্থীদের পুনর্জাগরণের একটা কথা বলা হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনে, তারা জোটবদ্ধ হয়ে আবার বেশ শক্তভাবে লড়বার কথা ভাবছেন। সেখানে তিনি সেটাকে কিভাবে দেখছেন একটি বামপন্থী দলের প্রতিনিধি হিসাবে? তবে আপনি যে বললেন যে যারা বামপন্থী জোট হিসেবে একটা বড় শক্তিশালী ধাক্কা এবার পশ্চিমবাংলায় আবার দিতে চাইছেন, লড়াই করতে চাইছেন, পুনর্জাগরণ ইত্যাদি নানান কথা বলছেন, তো সেগুলো তো আমরা কাগজপত্রের দিকে চোখ রেখে দেখছি, বা টিভি সোশ্যাল মিডিয়াতে অনেক জিনিস আসছে, সেগুলো খেয়াল করে দেখছি। অ্যাকচুয়ালি ভোট প্রার্থী পার্টি যেগুলো, এবং বিশেষ করে ভোট নিয়ে যাদের 5 বছরটা চলে, তার মধ্যে এই তথাকথিত বাম ফ্রন্টের শক্তিগুলো বলুন, বা বামপন্থী দল বলতে বিশেষভাবে যারা পরিচিত এখানে এবং ভারতবর্ষে, তারাও কিন্তু আজকে 8-5টা দক্ষিণপন্থী, সেটা জাতীয় স্তরের হোক বা আঞ্চলিক স্তরের হোক, তাদের সঙ্গে ভোটের রাজনীতির ফারাক শুধু আমরা কেন, সারা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে না। ফলে তারা মানুষের জনজীবনের যে সমস্যাগুলো, যেটা বামপন্থী যে কোনো দলের, প্রকৃত বামপন্থী যে কোনো দলের প্রাথমিক কাজ, জানিয়ে গণ আন্দোলন গড়ে তোলা এবং মানুষকে সচেতন করে তোলা, শুধু যে সরকার প্রশাসন চালাচ্ছে তার সম্বন্ধে নয়, প্রকৃত রাষ্ট্রশক্তি কার হাতে, রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি, এটা মানুষকে এই গণ আন্দোলনগুলো করতে করতেই ধরানো। এবং মূল লড়াইটা যে শুধু একটা সরকার পরিবর্তনের নয়, বামপন্থী সত্যিকারের প্রকৃত সংগঠনের মূল কাজ হচ্ছে রাষ্ট্র শক্তির পরিবর্তন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, যেটাকে আমরা সাধারণভাবে রেভলিউশন বা বিপ্লব বলে থাকি, সেইটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া এবং ধরানো। পশ্চিমবাংলায় বিশেষ করে যে বামপন্থীরা একদিন দোর্দণ্ড প্রতাপে ছিলেন, অনেকদিন রাজত্ব চালিয়েছেন, তারা কিন্তু মানুষকে এই সচেতনতা দেওয়ার পর্যায়ে নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন, বা আমাদের মতো একটি রাজনৈতিক দল যারা আমরা বিপ্লবের কাজ, গণ আন্দোলনের কাজ, মানুষের জীবনের 5টা সমস্যার সুরাহা করার কাজকে প্রাধান্য দিই ভোটের রাজনীতিতে জেতার থেকে, যে কারণে আমাদের দলের নেতারা বলতে পারেন যে আমাদের আরো ক্ষুদিরাম চাই, আরো মাস্টারদা চাই, আরো প্রীতিলতা চাই, ভগৎ সিং চাই, আমাদের এমএলএ এমপি চাই না। ফলে আমাদের কাছে এই নাড়াচাড়াটা, আমাদের কাছে যে কোনো নির্বাচন যখন আসে, এটা আমাদের কোনো বিপ্লবী সত্যিকারের পার্টির কাছে প্রধান কর্মসূচির মধ্যে পড়ে না। এবং এটা আমরা যেমন করে একটা গণ আন্দোলনকেও দেখি, আমরা যে কোনো নির্বাচনকে, সেটা বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, সেটাকে আমাদের চলমান গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরা তাকে দেখি। এবং নির্বাচনেও সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের কি করা উচিত, কোন পক্ষে দাঁড়ানো উচিত, এবং আসলে কোন লড়াইটা তাদের লড়া উচিত, আমরাই একমাত্র পলিটিক্যাল পার্টি, শুধু আজকে পশ্চিমবাংলায় নয়, আমি ভারতবর্ষেরও নানান জায়গায় ঘুরি এবং যাই, এবং সেখানেও দেখেছি কোনো একটা রাজনৈতিক দল, সে বামপন্থী হোক, মধ্যপন্থী হোক, দক্ষিণপন্থী হোক, গেরুয়াপন্থী হোক, মানুষের কাছে তাদের এই দুরবস্থা, এই শোষণ, এই নির্যাতন, এই নিপীড়নের আসল কারণ কি, এবং সেটার সমাধান যে আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বাধুনিক আদর্শবাদ বা দর্শন বলতে পারেন, মার্ক্সবাদ, লেনিনবাদ, কমরেড শিবদাস ঘোষের চিন্তার মধ্যে লুকিয়ে আছে, এ পরিচয় কেউ করিয়ে দেয় না। ফলে তাদের এই ঘূর্ণাবর্তেই ফেলে দেয়, হয় এ দল করো, না হলে তাই দল করো। আপনি আজকে সিপিআইএম এর নেতাদের কাছেও শুনবেন বাইনারি, তাদের কথার মধ্যে দেখবেন পশ্চিমবাংলার মধ্যে একটা বাইনারি চলছে, অর্থাৎ সেটা হচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং তার বিপরীতে এখন এখানকার প্রধান শক্তি বিজেপি, তাদের মধ্যে একটা বাইনারি চলছে। আমরা একটা থার্ড শক্তি, পিপলসের কাছে একটা অল্টারনেটিভ, আমরা এই বাইনারিকে ভাঙতে চাই। আবার সিপিএম যখন এখানে রুল করেছিলেন, তিনি তার বাইনারির প্রধান একটা সাইড ছিলেন, তারাও এই বাইনারিটাই পছন্দ করতেন। এবং সারা ভারতবর্ষেও তারা এই যখন এনডিএ জোট বা ইউপিএ জোট বা আজকে যে ইন্ডিয়া জোট হয়েছে, তার যখন শরিক হন, যে শরিকের মধ্যে আমাদের তৃণমূলের বন্ধুরাও আছে, যাদের এখান থেকে না সরাতে পারলে
অনেকেই সেটাকে জীবন পণ করে বসে রয়েছেন, তারা কিন্তু আবার কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলছেন সেখানে কিন্তু তারা ইন্ডিয়া জোটে রয়েছেন। এগুলো আদর্শগতভাবে কেমন করে সম্ভব হয় সেটাও আমাদের কাছে কিছুটা ধাঁধায় এখনো পর্যন্ত। এই যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে আমরা কিন্তু কখনো ধর্মীয় ভিত্তিক রাজনীতি সেই অর্থে দেখতে পাইনি, অন্তত প্রকাশ্যে তো দেখতে পাইনি। বলতে পারি খুব গর্ব করে, প্রকাশ্যে কেন, প্রকাশ্যের বাইরে পেছন থেকেও কিন্তু সেই অর্থে দেখতে পাইনি। হয়তো কোথাও কোনো অংশে, রাজ্যের কোনো অংশে খুব সামান্য থাকতে পারে, সেটা খুব বেশি মানুষকে সেভাবে এফেক্ট করে না। কিন্তু এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে হুমায়ুন কবির, তিনি বিতাড়িত বলতে পারি, বা বিতাড়িত না হলেও তিনি নিজে থেকেই দল ছেড়েছেন বেশ কয়েকবার। এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি সাসপেন্ডেড একজন নেতা। তিনি গিয়ে হঠাৎ করে একটা দল তৈরি করলেন, কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন সকলের সামনে এবং টিভি ক্যামেরার সামনে প্রকাশ্যে বারে বারে বলেছেন, আমি মুসলমানদের নেতা, অর্থাৎ আমি সংখ্যালঘুদের নেতা। আমার সংখ্যালঘু বলাটাও হয়তো ঠিক হবে না, কারণ সংখ্যালঘুতে শুধু মুসলিম সম্প্রদায় করে না, আরো অন্যান্য সম্প্রদায়ও আছে। উনি বলছেন পরিষ্কার, আমি মুসলমানদের নেতা, এবং একটি বিশেষ হিন্দু হিন্দু বা একটি বিশেষ ধর্মীয় অংশের মানুষকে তিনি বলছেন তাদেরকে কেটে ফেলে দেবো, মেরে ফেলে দেবো, এবং সেই মানুষটা একটা রাজনৈতিক দল তৈরি করে ফেললেন। এটাকে কিভাবে দেখছেন হঠাৎ করে পশ্চিমবঙ্গের বাজারে এভাবে ধর্মীয় ভিত্তিক রাজনীতি? দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি চলে না, প্রথম কথা, এক কথায় বলতে গেলে চলে না। এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন সেটাকে আমরা প্রত্যাখ্যান করি। এবং এই রাজনীতির, বিশেষ করে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি এবং নিজেদের কমিউনিস্ট বলে পরিচয় দিই, সেখানে ধর্ম নিয়ে রাজনীতিকে আমরা কোনো দিক থেকেই কোনোভাবেই মানে কোনো রকম জায়গা দেওয়া তো দূরের কথা, আমরা তার ঘোরতর বিরোধী। এবং তাদের কোনো জোটে নিয়ে আসা বা তার কোনো সাপোর্ট সিক করা, বামপন্থীদের রক্ষা করতে হবে ইত্যাদি নাম করে, এগুলোকে আমরা প্রত্যাখ্যান এবং ঘৃণা করি। আমাদের সামনে বড় মডেল আছেন, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি পরিষ্কার করে সে কতদিন আগেই বলে গেছেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে কখনো মেশানো উচিত নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও এই শিক্ষাই দিয়ে গেছেন এদেশে। এবং আমাদের কবি সাহিত্যিক, আমাদের যে পরম্পরা বলতে পারেন, অন্তত পশ্চিমবাংলা এবং ভারতবর্ষেরও রেনেসাঁ আন্দোলন, নবজাগরণের আন্দোলনের যে পরম্পরা আমাদের, আজকে সেই পরম্পরার অংশীদার কিন্তু এক নম্বরে পশ্চিমবাংলা। স্বাধীনতার পর থেকে, আগের থেকেই যেমন কংগ্রেসকে দিয়েছে, পরেও দিয়েছে। আবার যখন পশ্চিমবাংলায় সিপিএম রাজত্ব করেছে, তখন মেজরিটি ভোট আমরা মুসলিম সম্প্রদায়েরও বলুন, আমরা সিপিএম এর কাছে যেতে দেখেছি। আবার একটা অংশ তার কংগ্রেসও পেয়েছে, মুর্শিদাবাদের মতো জেলায়, মালদার মতো জেলায় সেই ভোট না পেলে কংগ্রেসের প্রার্থীরাও। এই রাজনীতির ক্ষেত্রে এই উদার পন্থা এবং রাজনৈতিক মতবাদটাই আসল। তারা কি নিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে বা দাবি দেওয়া জানাচ্ছে বা কি লড়াইটা তারা ময়দানে লড়ছে, অন্তত এইটা সামনে রেখে, এবং তাদের ট্র্যাক রেকর্ড কি, অতীতের ট্র্যাক রেকর্ড কি, বা অন্য কোথাও রাজত্ব করলে বা কেন্দ্রে রাজত্ব করলে তাদের ভূমিকাটা কি, এইগুলোই কিন্তু বিশ্লেষণের মূল জায়গা ছিল। এবং আমাদের দেশে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, আমাদের দেশের এমনকি বিবেকানন্দকে আমি একটার পর একটা আপনাকে কোটেশন বলে যেতে পারি, যেটাতে উনি একটা কথা দিয়ে বলে দিচ্ছে। তো তিনি একটা কথা দিয়ে বলছে, আমার কাছে মহম্মদ যা, কৃষ্ণও তাই। তাহলে আজকে এরা শুধুমাত্র ভোটের স্বার্থেই এই জাতপাতের রাজনীতি মেরুকরণ করছে। যেমন আমাদের এই বামপন্থীদের স্লোগানের মধ্যেও আছে, যেমন কংগ্রেসকে তারা ধর্মনিরপেক্ষ দল মনে করে, আমরা পরিষ্কারভাবে মনে করি না। আজকে যদি আমরা রেকর্ড খুঁজে ভারতবর্ষের দেখি, দীর্ঘ শাসন যে কংগ্রেসের জামানাতে চলেছে, তাতে একাধিক বহু সংখ্যক আজকে ঘটনা ঘটেছে কংগ্রেসের প্রশাসনিক আমলে, এবং তাদের হাত দিয়ে এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা ঘটানো হয়েছে। যেমন শিখ দাঙ্গার ঘটনা আপনাকে বলতে পারি, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। নেলি হত্যাকাণ্ডের কথা বলতে পারি, ভাগলপুরের ঘটনা বলতে পারি, আরো অনেক ঐতিহাসিক ঘটনা বলতে পারি। অযোধ্যার যে রামলালার তালা খুলে দেওয়া, সেটাও করেছিল রাজীব গান্ধীর আমলে। ফলে এই ধর্মনিরপেক্ষতার নাম করে একদিকে যারা বলছেন, তারাই কিন্তু ধরুন পশ্চিমবাংলায় আপনি তথাকথিত বামপন্থীদের কথা জিজ্ঞেস করছিলেন, তো তাহলে তারা আইএসএফ এর সঙ্গে যায় কি করে? আজকে আইএসএফ, সেকুলার ফ্রন্টের নামে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিসের সেকুলার ফ্রন্ট? আজকে যে ছেলেটি দিয়ে সেটা শুরু করেছে, মানে তিনি এখন এমএলএ, আমি বয়সে আমার থেকে ছোট, কিন্তু সে একটা ধর্মীয় মুসলিম পীরের পরিবার থেকে উঠে এসছেন, এবং
তিনি তিনি নিজে মুখে যদি ধর্মনিরপেক্ষ বলুন, পশ্চিমবাংলার মানুষ এবং আশেপাশের রাজ্যের কিছু মানুষ ভালো করে জানে যে ওই পীর পরিবারটা হচ্ছে মুসলিম ধর্মের একজন উপযাচক এবং তারা এই কাজটা করছেন। বেলডাঙ্গা বা রেজিনগরে যেইভাবে আমাদের হুমায়ুন কবির, যিনি প্রাক্তন মন্ত্রীও ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু তিনি প্রাথমিক দিকে মন্ত্রী হয়েছিলেন, তিনি যেইভাবে দল থেকে বেরিয়ে গিয়ে একটা দল তো গঠন করেছেনই, তার থেকে বড় কথা তিনি বাবরি মসজিদ তৈরি করা শুরু করেছেন এবং খুব আশ্চর্যজনক ভাবে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গা থেকে মুসলিম ধর্মপ্রাণা মানুষ তাকে নানাভাবে দান করছেন এই বাবরি মসজিদ গড়ে তোলার জন্য। এর জন্য যে সাধারণ মানুষের জীবনযাপনে কতখানি কি উন্নতি হবে কি না হবে সেটা না হয় এখন আমরা ছেড়েই দিলাম। শুধু আমি জানতে চাইবো তরুণবাবুর কাছ থেকে যে যেই মানুষটা প্রকাশ্যে একটা ধর্মীয় রাজনীতির দিকে যাচ্ছেন এবং একটা দলও গঠন করেছেন ধর্মীয় ভিত্তিতে, তিনি পরিষ্কার করে বলছেন নাম যাই দিন দলের, সেইখানে মোহাম্মদ সেলিমের মতো সিপিএম এর রাজ্য সম্পাদক কি করে তার সঙ্গে দেখা করতে গেলেন, কি করে তার সঙ্গে জোট করার কথা ভাবলেন? বামেদেরকে তো সবসময় প্রোগ্রেসিভ মাইন্ডেড বা একটু এগিয়ে থাকা মনস্ক বলেই সকলে জানেন সারা দেশে, তাদেরকে সেই কারণেই কিন্তু সম্মান করা হয়। তাহলে এটাকে কিভাবে দেখছেন? এটা খুবই একটা গুরুতর প্রশ্ন এবং এটা শুধু আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা দেখলাম এবং আপনি চোখে পড়েছে আপনার যে তাদের দলের মধ্যে অর্থাৎ সিপিআইএম দলের মধ্যেই বামফ্রন্টের মধ্যে তো বটেই, তাদের সিপিআইএম দলের মধ্যে এটা নিয়ে প্রবল প্রশ্ন আছে এবং এটা নিয়ে দ্বিমত রয়েছে। এটা একটা জিনিস প্রমাণ করে, একটা জিনিসই প্রমাণ করে আমি যেটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে ব্যক্তিগত জীবনে বা সংস্কৃতিগত জীবনে যে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা, সেই শিক্ষাটা অন্তত এই যে প্রজন্মকে আমরা দেখছি তাদের পূর্বসূরিদের ছেড়ে দিলে পরে তারা কিন্তু সেই চর্চাটা করছেন না। ধরুন দেশবন্ধু চিত্তরঞ্জন তো মার্ক্সবাদী ছিলেন না, কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে তার থেকে বেশি মুসলমান সম্প্রদায় তার উপর নির্ভর করেছে, তাকে ভালোবেসেছে, তাকে শ্রদ্ধা করেছে এবং তাদের নিজের মানুষ বলে মনে করেছে। আপনি যতদূর আমি জানি দ্বিতীয় কোনো নেতৃত্বকে নেতাজি সুভাষ ছাড়া আপনি কাউকে দেখাতে পারবেন না। আমরা কোন রাজনীতির শিকার হচ্ছি তাহলে? আমরা কি ধর্ম বিচ্ছিন্ন অর্থনীতির ভিত্তিতে, কর্মসংস্কৃতির ভিত্তিতে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনার ভিত্তিতে, গণতান্ত্রিক ধ্যান ধারণার ভিত্তিতে রাজনীতির কথা ভাবছি, নাকি আমি শুধুমাত্র ভোট টানার জন্য আজকে আমি এই রাজনীতিটা করছি? এখানকার শাসক দলকে যদি আমি দোষারোপ করি যে যার বিরুদ্ধে অন্যদের অভিযোগ যে তুমি মুসলমানদের তোয়াজ করছি, অতিচিত সেই ট্রাস্টের রিপোর্ট কয়েক বছর আগে আমাদের গতি শোধনে অমর্ত্য সেন মহাশয়ের উপস্থিতিতে পাবলিশ করেছিল আমাদের পশ্চিমবাংলার মুসলিমদের উন্নয়নের রিপোর্ট ন্যাক্কারজনক। তাহলে আজকে যদি সিপিআইএম পার্টির সর্বোচ্চ এক ধরনের নেতা এবং পলিট ব্যুরোর সদস্য, তিনি এখানকার আমাদের সম্পাদক পশ্চিমবাংলার, তিনি যদি আজকে এই কাজটা করে থাকেন, সে তো গর্হিত কাজ, সেটা কখনই সঠিক কাজ হতে পারে। মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। আমরা তরুণবাবুর সঙ্গে কথা বলে খুব স্পষ্ট ভাষায় জানতে পারলাম যে রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, চিত্তরঞ্জন দাস বা নেতাজির যে বাংলা সে তো আমরা সকলেই জানি, কিন্তু তিনি যেটা পরিষ্কারভাবে আরো বলে দিলেন যে আমাদের চিন্তা ভাবনা বা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবং গণতন্ত্র, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবং গণতান্ত্রিক মানসিকতা, এই দুটো হাতে হাত ধরে না চললে কিন্তু রাজ্য বা দেশ কোনোভাবেই উন্নতি হতে পারে না। এবং বাংলা তো বটেই, বাংলায় ধর্মীয় মেরুকরণ বা ধর্মীয় হিসাবে যে বিভেদ, এটা বাংলার মানুষ কখনো জানেই না, জানতোই না এবং আগামী দিনেও জানবে না বলেই আমরা সকলে আশা করি। নমস্কার।